সেই নির্দয় মামাবাড়ির দাসীপনা তবু ভালো ছিল, কিন্তু এ কী সর্বনাশ করল লোকটা আমার! মিথ্যে কথা বলে পারুলের মন ভিজিয়ে দিয়ে, অনেক ভালোবাসার কথা বলে বলে পারুলের মনের ভিতরটাকে একেবারে এলোমেলো করে দিয়ে, তারপর সত্যি অগ্নিসাক্ষী করে বিয়ে করে নিয়ে এসে আজ এই কোন দশার মধ্যে পারুলের জীবনটাকে ঠেলে নিয়ে এসেছে রায়চরণ ঠগ। ধানবাদে থাকতে একদিন কষ্ট সহ্য করতে না পেরে ঘরের বাইরে এসে যেচে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ করে দুরবস্থার কথা বলে টাকা নিয়েছিল পারুল। আজও মনে পড়ে পারুলের। সেই ভদ্রলোক ঠিক সন্ধ্যা হতেই এসে ঘরের দরজায় কড়া নেড়েছিল। চেঁচিয়ে কেঁদে ফেলেছিল পারুল। অনেক মাপ চেয়ে তবে রেহাই পেয়েছিল। আজ মনে হয় সেই বাজে কাঁদনির কোনো অর্থ হয় না। সেই ভদ্রলোককে দরজা খুলে দিলে কি এমন খারাপ হতো? নমস্কার, গল্প সাথী অস্মিতায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুবোধ ঘোষের লেখা ঠগের ঘর। তাহলে শুরু করি। ঠগের ঘর। ওখানে আলিপুরের আদালতের কাছে পথের ওপর একটা বটের ছায়া, আর এখানে বেহালার মধ্যে বস্তির মধ্যে একটি মাটির ঘরের দরজার কাছে একটি তুলসীর বেদি। রোজ যেমন আজও তেমনি ওই তুলসীর বেদিতে একবার মাথা ঠেকিয়ে কাজে বের হয়ে গিয়েছে রায়চরণ। কাজের মধ্যে হলো ওই এক কাজ, এতদূর পথ হেঁটে এসে আদালতের কাছে ওই বটের ছায়ায় চুপ করে বসে থাকা। রায়চরণের হাতের কাছে থাকে একটি হস্তরেখা বিচার, অনেকগুলি কড়ি আর একটি 4 আনা দামের পঞ্জিকা। চোখের সামনে মাটির ওপর পাতা থেকে দাবার ছকের মতো একটি ছক। সেই ছকের মধ্যে নানা রকম অঙ্ক কিলবিল কিলবিল করে। কোথায় শনি, কোথায় রাহু, আর কোথায় মঙ্গল অবস্থান করলে অদৃষ্টের চক্রের কোথায় কি যে ঘটবে, তার সব উত্তর ওই একটি ছকের মধ্যে নীরব হয়ে রয়েছে। একবার কেউ এসে রায়চরণের চোখের সামনে তার হাতটা এগিয়ে দিলেই হয়, অথবা কেউ এসে শুধু তার রাশিটার নাম বলে দিতে পারলেই হলো। রায়চরণ তখনই একটি স্লেটের ওপর খড়ি দিয়ে দেগে অঙ্ক কষে তার জীবনের অবধারিত পরিণাম, আসন্ন পরিণামের আভাস এবং আরও অনেক অনেক কিছু বলে দেবে। মানুষের কররেখা আর কপাল রেখা দেখে, এমনকি স্বপ্নের একটা বর্ণনা শুনেও রায়চরণ ভবিষ্যতের অনেক ভালো মন্দ সম্ভাবনার কথা বলে দিতে পারে। বেতের খাঁচার মধ্যে একটা তোতা আছে। এই তোতার কেরামতিও কিন্তু অসাধারণ। মামলায় জিত হবে কি হবে না, হ্যাঁ কিংবা না, 1 আনা পয়সা রেখে জিজ্ঞাসু ব্যক্তি রায়চরণের সামনে চুপ করে বসে থাকে। একটি কাগজে হ্যাঁ কি না মিশিয়ে দিয়ে তোতার সামনে ফেলে দেয়। তোতার কানে একটি কড়ি কিছুক্ষণ ছুঁইয়ে রাখে রায়চরণ। তারপর বিড়বিড় করে দেবীর আজ্ঞা, দেবতার আজ্ঞা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আজ্ঞা, ছুঁয়ে ফেল, নিয়তির পাখি। তোতা পাখিটি এতগুলি কাগজের পুড়িয়া নেড়ে চেড়ে ঠিক একটি পুড়িয়া ঠোঁটে নিয়ে কামড়ে ধরে হ্যাঁ কিংবা না। হ্যাঁ দেখে খুশি হয় জিজ্ঞাসু, না দেখে বিমর্ষ হয়। স্কুলের ছেলে চুপি চুপি এসে জানতে চায় পরীক্ষায় পাশ আছে না ফেল। রায়চরণ বলে 3টি ফুলের নাম বলো। ফুলের নাম শুনেই রায়চরণ বলে দেয় পাশ। স্কুলের ছেলেও খুশি হয়ে 2 পয়সা রায়চরণের হাতে তুলে দিয়ে চলে যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেশিরভাগ সময় শুধু বসে বসে ঝিমোতে হয়। পথের ওপর দিয়ে মাঝে মাঝে ভিড় যেন স্রোতের মতন গড়িয়ে গড়িয়ে চলে যায়, কিন্তু এই বিপুল জনতার ভেতর থেকে কজনই বা অদৃষ্টের কথা জেনে নেবার জন্য ব্যস্ত হয়। 2 পয়সা থেকে 2 আনা, এই তো গণনার দক্ষিণা। সন্ধ্যা হলে যখন গোনে পয়সা রায়চরণ, তখন বুকের ভেতরটা ভয় শিরশির করে ওঠে। মাত্র 13 আনা, কি করে দিন চলবে? বটের ছায়ায় বসে বসে যেমন জীবনটা তেমনই চেহারাটা এই বটের ঝুড়ির মতোই শীর্ণ আর রুক্ষ হয়ে গিয়েছে। রায়চরণের চেহারাটা ফর্সা, মুখটা সাদা কাগজের মুখোশ বলে মনে হয়। আস্তে আস্তে একবার উঠে শরীরটা টান করে আর হাই তোলে। সেই সময় ওর ছেঁড়া গেঞ্জি ভেদ করে বুকের পাঁজরগুলো কাঁটার মতো যেন ফুলে বের হয়। মাঝে মাঝে দেখা যায় একটু ফাঁকা পেয়ে আর গণৎকার রায়চরণকে একলা পেয়ে কেউ কেউ একাই এগিয়ে আসে, এদিক ওদিক তাকায়, তারপর বলে একটা কথা শুনে বলে দেবেন ঠাকুরমশাই। রায়চরণ বলে কি? ভালোবাসার মানুষটা ঠকাবে না তো? কতদিনের ভালোবাসা? রায়চরণ জিজ্ঞেস করে। তা মন্দ দিনের নয়, এই ধরুন 1 বছর। রায়চরণ বলে সধবা, কুমারী না বিধবা?
জিজ্ঞাসু বলে, বিধবা। নামের প্রথম অক্ষরটা বলুন, রায়চরণ জিজ্ঞেস করে। জিজ্ঞাসু উত্তর করে, প। একটু ভেবে নিয়ে রায়চরণ বলে, যদি 2 আনা দেন তবে নখদর্পণ করে বলে দিতে পারি। 2 আনা পয়সা বের করে রায়চরণের হাতে রেখে দেয় জিজ্ঞাসু লোকটি। রায়চরণও লোকটার হাতটা কাছে টেনে নিয়ে তার একটা আঙুলের নখের ওপর কড়ি ঘষে, তারপর নখের দিকে অপলক চোখ তাকিয়ে বলে, হাসছেই তো দেখলাম। জিজ্ঞাসু বলে, তার মানে? রায়চরণ বলে, তার মানে ঠকাবে না। অন্য দিনের মতন আজও বটের ছায়ায় মাঝে মাঝে ব্যস্ত হয়ে ওঠে রায়চরণের গণৎকারিতা। ক্লান্ত হয়ে মাঝে মাঝে ছোলা চিবোয় আর সামনের টিউবওয়েল থেকে জল খেয়ে আসে। রায়চরণের বয়স মন্দ হয়নি, 40 বছর তো নিশ্চয়ই, কিন্তু এত বেশিয়ে শুকিয়ে আর পাকিয়ে গিয়েছে বলে একটু বুড়ো বুড়ো দেখায়। কিন্তু এই বটের ছায়া থেকে অনেক দূরে বেহালার বস্তির মেটে ঘরের দরজার সামনে তুলসীর বেদির কাছে যে একজন গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে, সেই মানুষটির চেহারা কি আজও তাজা মাধবীলতার মতন ফুরফুর করে? রায়চরণের বউ পারুলবালা। যে রায়চরণ গণৎকার আকাশের বহু শনি রাহু মঙ্গলের মতিগতির রহস্য যার হাতের মুঠোয় ধরে রেখেছে, সে আজ এই বটের ছায়ায় বসে কোনো তন্দ্রার মধ্যে এখনো চমকে ওঠেনি। কিন্তু এতক্ষণে বেহালার বস্তির মধ্যে সেই মেটে ঘরের ভিতরে গণৎকার রায়চরণের অদৃষ্ট ভয় পেয়ে চমকে উঠেছে। দরজার কাছে এসে দাঁড়িয়েছে মণিবাবু নামে এক ব্যক্তি, যে আজ এই 3 মাস ধরে রোজই রাতে একবার করে রায়চরণের সঙ্গে তাস খেলে যায়। বড় ফিটফাট চেহারা মণিবাবুর। মানুষটিও বেশ শৌখিন, হারমোনিয়াম মেরামতির কাজ জানে, মন্দ রোজগারও করে না। নইলে 1 মাস ঘনিষ্ঠতা হতেই পারুলকে এমন সুন্দর একটি রেশমি শাড়ি উপহার দিতে পারে। রায়চরণ নিজেই শাড়ি দেখে খুশি হয়ে বলেছিল, বাহ, বেশ চমৎকার। কিন্তু মণিবাবু বেশ একটু গম্ভীর এবং একটু ব্যস্তভাবে বলে, আর দেরি করে লাভ নেই। পারুলবালা বলে, তুমিই তো আসতে অনেক দেরি করে দিলে, আমি তো ভেবেই মরছিলাম এ আবার কোন এক নতুন ঠগের পাল্লায় পড়লুম। রায়চরণকে আজ ঠগ বলে মনে প্রাণে বিশ্বাস করতে পারছে পারুল, এবং মনে হয়েছে এই পৃথিবীর মধ্যে মণিবাবুই একমাত্র মানুষ যে কখনোই ঠগ হতে পারে না এবং কোনোদিনও হবেও না। জ্যোতিষবিদ্যার কারবার করি, কত রাজা মহারাজা আমার খদ্দের, কলকাতার বাসায় ঠাকুর চাকর আছে, এরকম একটি অতি সচ্ছল অবস্থার মানুষ বলে নিজের পরিচয় দিয়ে পারুল নামে একটি সুন্দরী মেয়েকে এক গেঁয়ো মামাবাড়ির দাসীপনা থেকেও উদ্ধার করেছিল যে, সে হলো এই রায়চরণ। আজ পারুলবালা দাঁতে দাঁত চিবিয়ে ভাবে, সেই নির্দয় মামাবাড়ির দাসীপনা তবু ভালো ছিল, কিন্তু এ কি সর্বনাশ করল লোকটা আমার। মিথ্যে কথা বলে পারুলের মন ভিজিয়ে দিয়ে, অনেক ভালোবাসার কথা বলে বলে পারুলের মনের ভিতরটাকে একেবারে এলোমেলো করে দিয়ে, তারপর সত্যি অগ্নিসাক্ষী করে বিয়ে করে নিয়ে এসে আজ এই কোন দশার মধ্যে পারুলের জীবনটাকে ঠেলে নিয়ে এসেছে রায়চরণ ঠগ। রায়চরণকে সহ্য করেছে, শুধু ক্ষমা করতে পারেনি পারুল। সব মিথ্যা, সব মিথ্যা। লোকটা শুধু চেহারাটাই দেখতে ভালো ছিল আর কথাগুলো মিষ্টি, তাই দেখে পারুলের মন ভুলের ছিল নিশ্চয়ই, স্বীকার করে পারুল। কিন্তু সেই ভুলের জন্যই তো আজ তার এই দশা। 8টা বছর ধরে একেবারে এক টানা হাওয়াতে জীবন সহ্য করতে হচ্ছে। কত মুলুকেই না পারুলকে ঘুরিয়ে মেরেছে লোকটা। বর্ধমান, ধানবাদ, রাঁচি, মুঙ্গের মানুষের ভাগ্য গুনতে গুনতে ছটফট করে দুনিয়ার 4 দিকে যে ছুটে বেরিয়েছে লোকটা, তবু বিয়ে করা বউটাকে পেট ভরে ভাত খাওয়াতে পারেনি। 1-আধটা গয়নার স্বাদ তো দুঃস্বপ্ন। এমন দিন গিয়েছে যখন শাড়ির অভাবে ঘরের ভেতরে গামছা পরে বন্ধ থাকতে হয়েছে। ধানবাদে থাকতে একদিন কষ্ট সহ্য করতে না পেরে ঘরের বাইরে এসে যেচে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ করে দুরবস্থার কথা বলে টাকা নিয়েছিল পারুল। আজও মনে পড়ে পারুলের। সেই ভদ্রলোক ঠিক সন্ধ্যা হতেই এসে ঘরের দরজায় কড়া নেড়েছিল। চেঁচিয়ে কেঁদে ফেলেছিল পারুল, অনেক মাপ চেয়ে তবে রেহাই পেয়েছিল। আজ মনে হয় সেই বাজে কাঁদনির কোনো অর্থ হয় না। সেই ভদ্রলোককে দরজা খুলে দিলে কি এমন খারাপ হতো? রায়চরণকে ঘেন্না করতে করতে একসময় অনেক কথাই অনেকবার মনে হয়েছে, অনেক কথাও বলে দিয়েছে ওরকম 2-4টে কথা। কিন্তু রায়চরণ নির্বিকার। আজও নির্বিকার মনে অতৃষ্টের এক গাদা নোংরা ঝুলি ঝোলা নিয়ে কোন এক বটগাছের ছায়ায় গিয়ে বসে,
মিথ্যে কথা বলে, লোক ঠকায়, ঠকিয়ে বিয়ে করে। আজ কিন্তু ওর এতদিনের নির্বিকার ঠকপনার ওপর অদৃষ্টের প্রতিশোধ ঘনিয়ে এসেছে। তাই এসেছে মণিবাবু। এই 3টে মাস মণিবাবু নামের মানুষটা অনেক মায়া করেছে বলেই পারুলের সাজটা একটু রঙিন হয়েছে। পারুলের মুখের দিকে তাকিয়ে সেদিন মণিবাবু চোখ জল ভরে উঠেছিল। আশ্চর্য হয়ে গিয়েছিল পারুল। আমার কষ্ট দেখলে আপনি কাঁদবেন কেন? আপনি তো আমার কেউ নন। মণিবাবু বলেছিল, কেউ নই বলেই তো দুঃখ হচ্ছে পারুল, তাই যতখানি স্বাদ আছে ততখানি করতে পারছি না। সেই একটি সন্ধ্যায় এই তুলসী বেদির কাছে দাঁড়িয়ে মণিবাবুর কথাগুলো শুনে পারুল বালার বুকের ভেতরটা ধড়ফড় করে উঠেছিল, কিন্তু তারপর আর নয়। মণিবাবু বলেছিল, যতদিন বাঁচি ততদিন দূরে থেকেই তোমাকে ভালোবাসবো পারুল। থাক, তুমি যেমনটি আছো তেমনটিই থাকো। আমি যেন তোমাকে শুধু মাঝে মাঝে দেখতে পাই। পারুলবালার গলার স্বরটা বিভোর হয়ে বলে, মাঝে মাঝে কেন, রোজই দেখে যেও। রোজই এসেছিল মণিবাবু এবং রায়চরণের সঙ্গে তাস খেলে। বাজার করে নিজের হাতে বয়ে নিয়ে আসে কপি আর চিংড়ি আর মুগের ডাল। পারুলবালা আশ্চর্য হয়ে দেখেছে আর মনে মনে ঘেন্নায় জ্বলে গিয়েছে। রায়চরণ নির্বিকার মনে সেই কপি, চিংড়ি আর মুগের ডালের রান্না খেয়েছে। বেহায়া যেন নিজের রোজগারের জিনিস গর্ব করে খাচ্ছে। মণিবাবুকে ভালো লাগে, খুব ভালো করে সেজে মণিবাবুর চোখের সামনে দাঁড়াতে ভালো লাগে। মুগ্ধ হয়ে যায় মণিবাবু। কিন্তু দেখতে পায় পারুল, রায়চরণ নামের যে লোকটা তার স্বামী হয়ে বসে আছে, সেই লোকটা যেন কিছুই দেখতে পায় না। আর এভাবে নয় পারুল। যেদিন মণিবাবু পারুলের হাত ধরে এই কথাটা বলে ফেলল, সেদিন পারুলের মনটাও যেন গলে গেল। পারুল বলে, আমিও বলছি, আর এভাবে পড়ে থাকার কোনো মানে হয় না। মণিবাবু বলে, তাহলে যাবে? পারুল বলে, যাব। সেই যাবার লগ্ন ঘনিয়ে এসেছে। বেহালার বস্তির ভিতরে একটা মেটে বাড়ির অদৃষ্ট আজ আর কিছুক্ষণ পরেই শূন্য হয়ে যাবে। ব্যস্তভাবে বাক্স সাজাতে থাকে পারুলবালা। মণিবাবুই দিয়েছে সেই সব রঙিন শাড়িতে বাক্স ঠাসা। মণিবাবুই দিয়েছে 2টো গয়না, কানের আর গলার, সে দুটোও বাক্সের ভিতরে আছে। তবে আজ সাজবার দেরি করার কি আছে? বাক্সের ভেতরে ছেঁড়া পুরনো আবর্জনার মতন অনেক জিনিস আছে, সেগুলো ফেলে দিলে বাক্সটা একটু হালকা হয়। মণিবাবু বলে, হ্যাঁ হ্যাঁ, পুরনো যা কিছু আছে সব ফেলে দাও, সব ফেলে দাও। বাক্স উপুর করে ফেলে পারুলবালা। পারুলের দুহাতে যেন ডাকাতির নেশা পেয়ে বসেছে। চোখ দুটো ছুরির ফলার মতন চকচক করছে। নাক আর কান তেতে জ্বলছে, যেন লালচে হয়ে উঠেছে। 8 বছরের জীবনের মতো ছেঁড়া নোংরা কুৎসিত স্মৃতিকে এখানে ফেলে রেখে দিয়ে চলে যাবার জন্যে ছটফট করছে এক নারীর ঘৃণা ভরা মন। হাঁপাতে থাকে পারুল। মণিবাবু বললেন, কি হলো? পারুল বলে, একটা লাল চেলির জোর রয়েছে দেখছি। মণিবাবু চেঁচিয়ে বলে, ছুঁড়ে ফেলে দাও। চুপ করে কিছুক্ষণ বসে থাকে পারুল। তারপর চেলির জোরটাকে গুছিয়ে পাট করে তাকের ওপর রেখে দেয়। হো হো করে হেসে ওঠে মণিবাবু। আবার বাক্স সাজায় পারুল। মণিবাবুর দেয়া যত উপহার, সম্ভার, আয়না, পাউডার, সুগন্ধ তেল, ঢাকাই, টাঙ্গাইল, বিষ্ণুপুরি আর ধনেখালির রঙিন শাড়ি, কানের দুল, গলার হার। চলো এইবার যাই, আর দেরি করা ভালো নয়। পারুলবালার চোখ দুটো নিথর হয়ে শুধু দরজার দিকে তাকিয়ে থাকে। তারপরেই চমকে ওঠে ঘরের মেঝেটার দিকে তাকিয়ে। মণিবাবু বিরক্ত হয়ে বলে, কি হলো? পারুল বলে, এইসব ছেঁড়া কাপড় চোপড় ছড়িয়ে পড়ে ঘরটাকে বড় বিশ্রী করে দিল যে, কেমন নোংরা দেখাচ্ছে যে। হ্যাঁ, দেখে মনে হয় চোর ঢুকে একটা একলা অসহায় ঘরে বুকটাকে যেন তছনছ করেছে। পারুল বলে, একটু দাঁড়াও মণিবাবু, যাচ্ছি যখন তখন ঘরটাকে একটু গুছিয়ে রেখে যাই। কি আশ্চর্য! চেঁচিয়ে ওঠে মণিবাবু। ঘর গোছায় পারুলবালা। এখানে ওখানে বাসনগুলি পড়ে আছে। ঘটিটা একই দিকে গড়িয়ে একটা ভাঙা টিনের প্যাঁটরার পেছনে গিয়ে লুকিয়ে পড়েছে। ঘটিটাকে তুলে নিয়ে দরজার পাশে রেখে দেয় পারুল। মণিবাবু, যত সব বাজে যাচ্ছে তাই কাজ আবার শুরু করলে কেন পারুল? চলো, দেরি হয়ে যাচ্ছে। পারুল বলে, কিছু নয়, কিছু নয়। লোকটা এসে হাত মুখ ধোয়ার জন্য ঘটিটা খুঁজে খুঁজে যেন মিছে হয়রান না হয়, তাই। একটু দাঁড়াও না মণিবাবু।
মণিবাবু গম্ভীর হয়। সন্ধ্যা হয়ে আসছে কিন্তু পারুল। পারুল বলে, এই তো আমি তৈরি, শুধু একটু। আবার চুপ করে দাঁড়িয়ে কি যেন ভাবতে থাকে পারুল। একটা ছেঁড়া কামিজ দেয়ালের ওপর গোঁজের সঙ্গে ঝুলছে। ময়লা ছেঁড়া কামিজ তালি ছিল, সেই তালিটাও খুলে গিয়েছে। সেই তালিটাকে সেলাই করে জুড়ে দিতে আর কামিজটাকে একটু ধুয়ে কেচে রাখতে পারিনি পারুল, ভুলেই গিয়েছে। তাই লোকটা কদিন ধরে শুধু ছেঁড়া গেঞ্জি গায়ে দিয়েই কাজে বের হয়ে যাচ্ছে। মণিবাবু দাঁতে দাঁত ঘষে শব্দ করে, মনে হচ্ছে তুমি এখন এই ছেঁড়া কামিজ সেলাই করতে বসবে। যেন একটা খেলা পেয়েছে পারুল। মণিবাবুর দিকে তাকিয়ে মিনতি করে বলে, একটু দিই না কেন? কতক্ষণই বা সময় লাগবে, একটু দাঁড়াও না। বাহ, ভ্রুকুটি করে মণিবাবু। আচ্ছা থাক। ভয় পেয়ে আর অপ্রস্তুত হয়ে মণিবাবুর মেজাজ শান্ত করার জন্য পারুল টেনে টেনে হাসতে থাকে। আমাকে তুমি যতটা বোকা মনে করছো, আমি কিন্তু ততটা নই। মণিবাবুও একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। বাক্সটাকে নিজেই হাতে তুলে নিয়ে বলে, চলো তো, চলো, বড় রাস্তায় গিয়ে ট্যাক্সি ধরবো। পারুল বলে, তুমি গিয়ে বাইরে দাঁড়াও, আমি 1 মিনিটের মধ্যেই বের হয়ে আসছি। বাক্সটা হাতে নিয়ে দরজা পার হয়ে বাইরের তুলসীর বেদির কাছে ছায়ান্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকে মণিবাবু। পর মুহূর্তেই দেখে চমকে ওঠে। বুঝতে পারে মণিবাবু ঘরের ভিতরের আলো জ্বলছে। পারুল, উফ, কত থিয়েটারি ঢং। রাগ চাপতে চেষ্টা করে মণিবাবু। দাঁড়িয়ে থেকে শুধু ছটফট করে মণিবাবু। অনেকক্ষণ তো হলো, এখনও আসে না কেন পারুল? আবারও এগিয়ে এসে দরজার কাছে দাঁড়ায় মণিবাবু। আবার চমকে ওঠে এবং স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে পারুলকে দেখে, কিন্তু ঠিক বুঝতে পারে না কি করছে এটা পারুল। উপুর হয়ে ঘরের মেঝের মাটিতে মাথা ঠেকিয়ে যেন প্রণাম করে পড়ে রয়েছে পারুল। ও কি হচ্ছে? দাঁতে দাঁত চিবিয়ে ডাক দেয় মণিবাবু। প্রণাম নয়, প্রজন্মের মতন একটা ঢং। উনুনটার কাছে মেঝের ওপর মাথা পেতে দিয়ে কি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে পারুল। উনুনের ওপর একটা কড়ার মধ্যে শুকনো একটা রুটি আর 1 ছিটে রান্না করার শাক। আস্তে আস্তে মুখ তোলে পারুল, মণিবাবুর দিকে তাকায়। তারপরেই পাগলের মতো চোখ করে যেন একটা প্রলাপ বিড় করতে থাকে। তাহলে লোকটা এসে আজ ঘরে খাবে কি মণিবাবু? বলতে গেলে তো কিছুই নেই। ওই লোকটা শুকনো রুটি আর... চিৎকার করে ধমক দেয় মণিবাবু, তুমি কি তাহলে এখন রান্না আরম্ভ করবে? হতভাগী মেয়ে মানুষ। কোনো উত্তর দেয় না পারুলবালা। মাত্র আর 1 মুহূর্ত দাঁড়িয়ে থাকে মণিবাবু। তারপরেই বাক্সটাকে বেশ শক্ত করে ধরে নিয়ে দরজার দিকে সরে যায়। চলে যাবার আগে আরও একবার চেঁচিয়ে ওঠে মণিবাবু, তোমার ওই ঠগ স্বামীর চেয়ে তুমি আরও ভয়ানক ঠগ। ছি। শেষ হলো সুবোধ ঘোষের লেখা ঠগের ঘর গল্পটি। বিয়ে হয়ে যাওয়ার পর মেয়েদের যত অসুবিধাই হোক না কেন, স্বামীর ঘর কিন্তু স্বামীর ঘরই থাকে, তাই না? আমার তো তাই মনে হয়। আজকের এই গল্প ঠগের ঘর থেকেও আমরা ঠিক সেই উদাহরণটাই পেলাম, বা সেটাই প্রমাণ পেলাম। আপনাদের কি মনে হয়? আমাকে অবশ্যই জানিয়ে যেতে পারেন। আর গল্পটি যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, অনুরোধ রইল। সবাই খুব খুব ভালো থাকবেন। নমস্কার।